দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা রাতের সংবাদে। সংবাদ আয়োজন নিয়ে বার্তা পক্ষে রয়েছি আমি সত্যজিৎ সিংহ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। সিলেটে ভূমিকম্প নিয়ে নতুন আতঙ্ক, ভূগর্ভে নতুন ফল্ট সক্রিয় হওয়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি রোধ ও ঝুঁকিপূর্ণ ভবনের ব্যাপারে করণীয় নির্ধারণের নগর ভবনে সভা। সিটি কর্পোরেশন ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের একসাথে কাজ করার প্রতিশ্রুতি। পাহাড়িকা এক্সপ্রেস থেকে ঝাঁপ দিয়ে নারীর আত্মহত্যা, হাত থেকে চিরকুট উদ্ধার। আইনজীবী আনোয়ার হোসেন হত্যার প্রতিবাদে আন্দোলনে এলাকাবাসী, জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি। দেশে করোনায় ৩৬ জনের প্রাণহানি, নমুনা পরীক্ষায় একদিনে শনাক্ত ছাড়ালো ২৫০০। সিলেটে ৩ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির দলীয় মনোনয়ন পেলেন প্রেসিডিয়াম সদস্য আতিক। সিলেটে বেড়েই চলেছে করোনা সংক্রমণ, ৮২ জন আক্রান্ত শনাক্তের দিনে সুস্থ হলেন ৭৮ জন। রাষ্ট্রদূতের সাথে স্পেন আওয়ামী লীগের নবগঠিত কমিটির সাক্ষাৎ। বাংলাদেশ থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রাপ্তিতে বিড়ম্বনা নিরসনে দূতাবাসের সহযোগিতা কামনা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভৌগোলিকভাবে সিলেটের অবস্থান এমন এক স্থানে যার কাছাকাছি এলাকায় ভূগর্ভে রয়েছে ভয়ঙ্কর বিপদের আভাস। বাংলাদেশে ভূমিকম্পের সবচেয়ে বিপজ্জনক দুটি উৎসের অন্যতম ডাউকি ফল্টের কাছেই পড়েছে সিলেট। সক্রিয় থাকা এই ফল্টের কারণে প্রায় কেঁপে ওঠে সিলেটের মাটি। সম্প্রতি দফায় দফায় ভূমিকম্পে বড় বিপদের সংখ্যা দেখছেন বিশেষজ্ঞরা। তাদের আশঙ্কা, সিলেটের নিচ দিয়ে নতুন কোনো ফল্ট লাইন সক্রিয় হয়ে উঠেছে, যে কারণে ডাউকি ফল্টের দূরবর্তী স্থানেও ভূমিকম্পের উৎপত্তি হচ্ছে। যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ভূমিকম্প নিয়ে যৌথভাবে কাজ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থাপিত আর্থ অবজারভেটরি। এই আর্থ অবজারভেটরির তথ্যানুসারে বাংলাদেশ বিপজ্জনক ভূমিকম্পের দুটি প্রধান উৎস রয়েছে। এর একটি ডাউকি ফল্ট, অন্যটি টেকনা পার্বত্য পাহাড়ি অঞ্চল সাবডাকশন জোন। ৩০০ কিলোমিটার দীর্ঘ ডাউকি ফল্ট ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের হয়ে বাংলাদেশের সিলেটের সীমান্ত ঘেঁষে ভুটান পর্যন্ত বিস্তৃত। ডাউকি ফল্টে ভূগর্ভের বিচ্যুতিতে বিপুল পরিমাণ শক্তি জমা হয়েছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন, ফলে যে কোনো সময় হতে পারে বড় আকারের ভূমিকম্প। সিলেট আবহাওয়া অফিসের সূত্র জানায়, গেল ২৯শে মে একই দিনে সিলেটে ৫ বার ভূমিকম্প হয়। ৩০শে মে সকালে কেঁপে ওঠে সিলেট। এসব ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ডাউকি ফল্টের কাছাকাছি থাকা জৈন্তাপুর উপজেলায়। কিন্তু সোমবার সন্ধ্যায় মাত্র ১ মিনিটের ব্যবধানে সিলেটের ২ দফায় যে ভূমিকম্প হয়েছে সেগুলোর উৎপত্তি স্থল ছিল মহানগরীর দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নে। বিশেষজ্ঞরা বলছেন, সিলেটে ভূমিকম্প হলে উৎপত্তি স্থল সাধারণত ডাউকি ফল্টের আশপাশেই হয়, কিন্তু এবার নতুন এক উৎপত্তি স্থল নতুন বিপদের শঙ্কায় ফেলেছে। তাদের মতে, সিলেটে দীর্ঘকাল ধরে নিষ্ক্রিয় থাকা কোনো ফল্ট লাইন এখন সক্রিয় হয়ে ওঠার শঙ্কা আছে। সেরকম কিছু হলে ভূমিকম্প সিলেটের জন্য আরও ভয়াবহ হয়ে ধরা দিতে পারে। তবে নতুন ফল্ট লাইনের সক্রিয় হওয়ার বিষয়টি নিশ্চিত হতে পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন। সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাইদ আহমদ চৌধুরী বলেন, সিলেটে এর আগে কখনোই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল না দক্ষিণ সুরমা। মূলত ডাউকি ফল্টের কাছাকাছি এলাকায় উৎপত্তি স্থল থাকে। এবার নতুন উৎপত্তি স্থলের বিষয়টি নিয়ে বিশদ গবেষণা প্রয়োজন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুর ও পরিবেশ কৌশল বিভাগের অধ্যাপক ডক্টর জহির বিন আলম জানান, ছোট ছোট ফল্ট অনেক জায়গায় থাকতে পারে। অনেক ফল্ট তো আবিষ্কারই হয়নি। ফেনীতে একটা ফল্ট লাইন দীর্ঘদিন নিষ্ক্রিয় ছিল, কিন্তু বছর ৩-৪ আগে পরীক্ষায় ধরা পড়ে ওই ফল্ট লাইন সক্রিয় হয়ে উঠেছে। সিলেটেও সেরকম হতে পারে। নিষ্ক্রিয় থাকা কোনো ফল্ট লাইন সক্রিয় হয়ে উঠেছে কিনা তা পরীক্ষা করতে হবে। তিনি বলেন, গবেষণা চালালে সিলেটে হয়তো এমন কিছু ফল্ট লাইন পাওয়া যাবে যেগুলো আগে নিষ্ক্রিয় ছিল, কিন্তু এখন তা সক্রিয় হয়ে উঠেছে। হঠাৎ সক্রিয় হয়ে ওঠা ফল্ট লাইনের ক্র্যাক যদি বাড়তে থাকে তবে তা আতঙ্কের বিষয় হতে পারে। ছোট ছোট ফল্ট অনেক জায়গায় থাকতে পারে। এখন আমরা ভয় পাচ্ছি
যে আমরা অনেক ফল্ট তো এখন আবিষ্কারই করতে পারিনি। তো এখন এই আরো তাইলে এইসব ফল্টগুলি যদি অ্যাক্টিভ হইতে থাকে, তা এগুলি অ্যাক্টিভ হয়েছে কিনা এগুলি আমাদের একটু পরীক্ষা করতে হবে। সেই জন্যই আমাদের একটু সন্দেহ আছে। যেমন বাংলাদেশে ফেনীতে একটা ফল্ট লাইন অনেকদিন মৃত ছিল। এই বছর 3-4 আগে পরীক্ষা করে দেখা গেছে ওই ফল্ট লাইন অ্যাক্টিভ। এইগুলি ছোট ছোট ফল্ট লাইন, এইগুলি ধরেন স্ক্র্যাচের মতো একটা ফল্ট লাইন, যেগুলি আগে অ্যাক্টিভ ছিল আর এখন অ্যাক্টিভ হয়েছে। এদিকে সিলেটে গেল 2 সপ্তাহ ধরে দফায় দফায় ভূমিকম্পের ফলে আতঙ্কে আছেন নগরবাসী। পাশাপাশি উদ্বেগে আছেন নগর ভবন কর্তৃপক্ষ, প্রশাসন ও সংশ্লিষ্ট সকল দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই পরিস্থিতিতে আশু করণীয় নির্ধারণে বুধবার বিকেলে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে মেয়র আরিফুল হক চৌধুরী ও শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন সিসিকের প্রধান প্রকৌশলী মোহাম্মদ নূর আজিজুর রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সিভিল ও পেট্রোলিয়াম মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, সিলেটে সম্প্রতি ঘন ঘন ভূমিকম্প হওয়ায় নগরীর সর্বস্তরের মানুষ তীব্র আতঙ্কের মাঝে আছেন। তবে আমরা আতঙ্কগ্রস্ত নগরবাসীকে আশ্বস্ত করে বলতে চাই, সিসিক ও শাবিপ্রবির যৌথ উদ্যোগে আমরা দ্রুত কাজে নেমে পড়ব। প্রথম পর্যায়ে সিসিকের তালিকাভুক্ত ভবন, বাসাবাড়ি ও দোকানগুলোকে বিভিন্ন পর্যায়ে পরীক্ষা নিরীক্ষা করা হবে এবং যেগুলোকে ভেঙে ফেলা দরকার সেগুলোকে ভেঙে ফেলার ব্যবস্থা করা হবে। আর যেগুলো মেরামত করলে ঠিক হয়ে যাবে সেগুলো মেরামত করার নির্দেশনা দেওয়া হবে। অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, এই কাজটি আমরা দ্রুতই শুরু করব। আমরা সিসিকের সঙ্গে সহাবস্থানে থেকে সৃষ্ট পরিস্থিতি থেকে উত্তরণের চেষ্টা করব এবং সম্ভাব্য সকল বিপদ এড়াতে প্রস্তুতি গ্রহণ করব। এদিকে বৈঠক শেষে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিলেটে দফায় দফায় ভূমিকম্পের আপৎকালীন সময়ে শাবি কর্তৃপক্ষ প্রথম থেকেই সহযোগিতামূলক মনোভাব নিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন। সৃষ্ট পরিস্থিতিতে শাবির একাধিক প্রকৌশলী টিম প্রস্তুতি নিয়ে কয়েকদিনের মধ্যেই নগরীর ঝুঁকিপূর্ণ মার্কেট ও ভবন পরীক্ষা করতে নামবেন। পরীক্ষা নিরীক্ষার পর তাদের দেয়া নির্দেশনা মোতাবেক আমরা ব্যবস্থা গ্রহণ করব। দেখেন, এই ইতিমধ্যে আমাদের মাননীয় উপাচার্য মহোদয় তার বক্তব্যের ডিটেলস আপনাদেরকে বলে দিয়েছেন। কি পর্যন্ত আছে না আছে সেটা ক্যাটাগরিক্যালি এই মুহূর্তে বলা যাচ্ছে না, কিন্তু আমাদের প্রায় 42,000-এর মতো ভবন আছে। এখন এটা সব কিছুই আমরা ওনাদের কাছে বলেছি। ওনারা সেটা কালকে মিটিং করবেন তাদের ডিপার্টমেন্টালি, তারপরে ওনারা ঠিক করবেন কখন তারা যাবেন এবং তারা যখন দেখে শুনে এটার আমাদের কাছে প্রতিবেদন হবে তখনই আমরা বলতে পারব পরবর্তী পদক্ষেপটা কি হবে। সিলেটের ফ্যাঞ্চুগঞ্জে চলন্ত অবস্থায় আন্তনগর ট্রেন পাহাড়িকা এক্সপ্রেস থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন এক নারী। রিনা পাল নামের ওই নারীর বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়ার উপজেলার রামপাশা গ্রামে। মঙ্গলবার সন্ধ্যা 6টায় মাঝিগাঁও স্টেশনের পাশে ওই নারী আত্মহত্যা করেন। তার হাত থেকে পুলিশ একটি সুসাইড নোট উদ্ধার করেছে। গত মঙ্গলবার চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তনগর ট্রেন পাহাড়িকা এক্সপ্রেস সন্ধ্যায় মাঝিগাঁও স্টেশনে এসে থামে। সেখানে থেকে ছাড়া মাত্র চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেন রিনা পাল। এ সময় তার ডান পা কাটা পড়ে। আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয়রা ফ্যাঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাঝগাঁও রেল স্টেশনের সহকারী মাস্টার পার্থ তালুকদার জানান, চিরকুটের লেখা পড়ে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই নারী আত্মহত্যা করেছেন। সিলেটে খালাতো ভাইয়ের সাথে পরকীয়ার জেরে আইনজীবী আনোয়ার হোসেন হত্যা মামলার প্রধান আসামি শাহজাহান চৌধুরী সহ এজাহারভুক্ত আসামিদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন হয়েছে। বুধবার দুপুরে সিলেটে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে হাটখোলা জালালাবাদ এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা আনোয়ার হোসেন হত্যা মামলার নিরপেক্ষ তদন্ত দাবির পাশাপাশি প্রধান আসামি শাহজাহান চৌধুরীকে এখনও গ্রেফতার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি আস্থা রাখতে চায়, এজন্য দ্রুত সময়ের মধ্যে প্রধান আসামিসহ অন্যদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। গেল 1 মে শিপা বেগম তার শ্বশুরবাড়ির লোকজনকে ফোন করে স্বামী আনোয়ার হোসেনের মারা যাওয়ার খবর দিলে স্বাভাবিক মৃত্যু ভেবে ওই রাতেই লাশ দাফন করা হয়। এর 10 দিন পর কাউকে না জানিয়ে শিপা বেগম তার খালাতো ভাই শাহজাহানকে বিয়ে করেন ও আনোয়ারের পরিবারের সাথে যোগাযোগ বন্ধ করে দেন। শিপার আচরণে সন্দেহ হলে খোঁজ নিয়ে পরিবারের লোকজন নিশ্চিত হন আনোয়ারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যার অভিযোগ এনে আনোয়ারের ভাই মনোয়ার হোসেন হত্যা মামলা করেন। মামলায় স্ত্রী শিপা বেগম ছাড়াও আনোয়ারের শাশুড়ি রেশনা বেগম, শিপা বেগমের বর্তমান স্বামী শাহজাহান চৌধুরী সহ 8 জনের নাম উল্লেখ করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার শিপা বেগম 5 দিনের রিমান্ডে রয়েছেন। ওনার স্ত্রী সেইটা রাতের অন্ধকারে নির্মমভাবে হত্যা করেছে। সেই তিনি শাহজাহানের পরিচালনায় তাকে হত্যা করা হয়েছে। সম্মানিত ব্যক্তি, আমরা আজকে এখানে দেশে গেল 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত 36 জনের মৃত্যু হয়েছে। আর এ পর্যন্ত করোনায় দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 12,949 জনে। এই সময়ের মধ্যে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন 2,537 জন। আর মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8,17,819 জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গেল 24 ঘন্টায় দেশে করোনামুক্ত হয়েছেন 2,267 জন। আর এ পর্যন্ত দেশে সুস্থ হয়েছেন 7,57,569 জন। গেল 24 ঘন্টায় সারা দেশে 20,604 জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় 20,584টি নমুনা। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার 12.33%। গত বছরের 8 মার্চ দেশে প্রথম 3 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর 10 দিন পর 18 মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়। সিলেটে 3 আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন পার্টির প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আতিকুর রহমান আতিক। বুধবার সকাল 11টায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ডের সভায় আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার শেষে আতিককে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গুলাম মাহমুদ কাদের এমপি। সভায় উপস্থিত ছিলেন সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, প্রেসিডিয়াম সদস্য গুলাম কিবরিয়া টিপু এমপি প্রমুখ। টানা 3 বারের সাংসদ আওয়ামী লীগ নেতা মাহমুদুজ্জামান চৌধুরীর মৃত্যুতে সিলেট 3 আসন শূন্য ঘোষণা করা হয়। এ আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী ছিলেন 11 জন। সিলেট বিভাগে প্রতিনিয়ত বেড়েই চলেছে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা, সেই সাথে বাড়ছে প্রাণহানি। গেল 24 ঘন্টায় সিলেটে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত শনাক্ত হয়েছেন 82 জন, আর সুস্থ হয়েছেন 78 জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডক্টর সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে জানানো হয়, গেল বছরের মার্চ থেকে এ বছরের 9 জুন পর্যন্ত 14 মাসে সিলেট বিভাগে করোনায় 426 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মারা গেছেন সিলেট জেলায়। এ জেলায় করোনায় 348 জনের মৃত্যু হয়েছে। এছাড়া সুনামগঞ্জে 30 জন, হবিগঞ্জে 18 জন ও মৌলভীবাজারে 30 জন রয়েছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল 24 ঘন্টায় সিলেটের 4টি ল্যাবে নমুনা পরীক্ষায় 82 জন করোনা আক্রান্ত শনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলায় 53 জন, সুনামগঞ্জে 2 জন, হবিগঞ্জের 5 জন, মৌলভীবাজারের 6 জন ও সিলেট এমএজে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগী আরও 16 জন রয়েছেন। নতুন এই 82 জন সহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 23,303 জনে। এর মধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন 15,327 জন। বাকিদের মধ্যে সুনামগঞ্জের 2,849 জন, হবিগঞ্জে 2,537 জন ও মৌলভীবাজারের 2,590 জনের করোনা শনাক্ত হয়েছে।
গেল 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 78 জন। এর মধ্যে 65 জন সিলেটের, সুনামগঞ্জের 9 জন ও মৌলভীবাজারের 4 জন রয়েছেন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো 21,857 জনে, যার মধ্যে সিলেট জেলার 14,679 জন, সুনামগঞ্জে 2,751 জন, হবিগঞ্জে 2,080 জন ও মৌলভীবাজারের 2,347 জন রয়েছেন। গেল 24 ঘন্টায় সিলেট বিভাগে করোনায় 1 জনের মৃত্যু হয়েছে। তিনি সিলেট জেলার বাসিন্দা। স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারোয়ার মাহমুদের সাথে বাংলাদেশ আওয়ামী লীগ স্পেন শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর 12টার মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসের হলরুমে আওয়ামী লীগ নেতৃবৃন্দ রাষ্ট্রদূতকে ফুলেল শুভেচ্ছা জানান এবং পূর্ণাঙ্গ কমিটির কপি হস্তান্তর করেন। এ সময় বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান এটিএম আব্দুর রউফ মণ্ডল, বাণিজ্যিক সচিব রেদওয়ান আহমেদ, প্রথম সচিব মুতাসিমুল ইসলাম ও তাহমিনা আরফিন শারমিন উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ স্পেন শাখার সভাপতি SRIS রবিন ও সাধারণ সম্পাদক রিজভী আলমের নেতৃত্বে সংগঠনটির নতুন ঘোষিত পূর্ণাঙ্গ কমিটির উপস্থিত সদস্যরা রাষ্ট্রদূতের সাথে পরিচিত হন। রাষ্ট্রদূত মোহাম্মদ সারোয়ার মাহমুদ আওয়ামী লীগ নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, বঙ্গবন্ধুর আদর্শ লালনকারীদের সংগঠন আওয়ামী লীগের কর্মী হিসেবে সকলকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের উন্নয়নে কাজ করতে হবে। স্পেনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখার ক্ষেত্রেও সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। আওয়ামী লীগ নেতারা তাদের বক্তব্যে স্পেন প্রবাসীদের বাংলাদেশ থেকে পুলিশ ক্লিয়ারেন্সের সার্টিফিকেট প্রাপ্তিতে নানা বিড়ম্বনার শিকার হচ্ছেন উল্লেখ করে এ সমস্যা নিরসনে দূতাবাসের সহযোগিতা প্রত্যাশা করেন। এ প্রসঙ্গে রাষ্ট্রদূত যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন বলে জানান। এতক্ষণ দেখছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। কিছুক্ষণ পর শুনুন সিলেটের আঞ্চলিক ভাষায় রাতের সংবাদ। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।